সংকট তৈরি হয়েছে তা সবাই মিলেই মোকাবেলা করতে হবে, এই আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশকে একটি জাতীয় জরুরি অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। বাস্তবতা হলো এটি সংকটের ভয়াবহতার শুরু, যার শেষ কোথায় কেউ জানে না। এদিকে অবশেষে সেনাপ্রধান মুখ খুলে তারেক রহমানকে পদত্যাগের হুঁশিয়ারি দেন। এই নিয়ে আজকে সারা দেশে রণক্ষেত্র হয়, হাসনাত সহ অসংখ্য নেতাকর্মী আহত হয় সেনাবাহিনীর অ্যাকশনে। সংসদে দাঁড়িয়ে আমরা দেখি বিএনপির এমপিরা দুর্ভাগ্যজনকভাবে এমন কথা বলে যে এতদিন শুধু গ্রামে লোডশেডিং হয়েছে, শহরে হয় নাই, এবার শহরেও লোডশেডিং হইতে হবে। এর মধ্য দিয়ে তারা বৈষম্য দূর করতে চায়, কিন্তু আমাদের দুঃখ হয়, আমাদের লজ্জা হয়। বিএনপি এখন আপনাদের কাছে ধর্ণা দিচ্ছে, দরপাটাপাটি করতেছে, এই করে দেবো এই করে দেবো, এইটা করে শুধু সময় নষ্ট করবে আওয়ামী লীগের, আর কিছু না। তাই ওদের ফাঁদে পাড়া দিয়ে নিজেদের সময় নষ্ট করার কোনোভাবে ঠিক হবে বলে মনে হয় না। আওয়ামী লীগ তার আপন ইচ্ছায়, আপন গতিতে, আপন শক্তি দিচ্ছে আওয়ামী লীগের ফিরানোর জন্য এখন দেশে কোটি কোটি মানুষ অপেক্ষা করতেছে। ওয়াকারুজ্জামানের যুদ্ধ প্রস্তুতি একটা নতুন ডেলিভারি শোনা গিয়েছে বাংলাদেশের স্নেহ প্রধান। বিএনপি বা তারেক রহমান আজ যাদেরকে গুপ্ত বলছেন তাদেরকে নিয়ে 2024 সালে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছেন বলে আমরা আপনারা সবাই জানি। এই সরকার যদি জুলাইয়ের নেতৃবৃন্দের উপর মাপ তৈরি করে আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা প্রতিহত করব। আমাদেরকে ট্যাগিং ফ্রেমিং করতে আসবেন না। আমরা একজন জুলাই যোদ্ধা বেঁচে থাকতে বাংলাদেশে কোনো জুলাই বিরোধী আইন হতে দিব না। একদিকে দেশের প্রত্যেকটা শিক্ষার্থী আবারও সরকার পতনের জন্য পরিকল্পনা করছে, রাজপথে নামছে। অন্যদিকে আজকে সেনাপ্রধান সর্বশেষ একটা সিদ্ধান্ত দেন তারেক রহমানের বিরুদ্ধে। দর্শক শ্রোতা, আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি বর্তমানে উত্তাল রয়েছে। একদিকে ছাত্রদল কর্মীরা, অন্যদিকে ছাত্র শিবির কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে দুইটি দলের মধ্যে মুখোমুখি দেওয়া পাল্টা দেওয়া সব সময় হয়। আজকে অসংখ্য ঘটনা ঘটে, এই ঘটনার কারণে সবাই অবাক হয়ে যায়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। তারেক রহমান যে একটা সর্বশেষ সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্ততে বিএনপি দলও বিপদে পড়ে। সবকিছুই দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে। সংসদে দাঁড়িয়ে আমরা দেখি বিএনপির এমপিরা দুর্ভাগ্যজনকভাবে এমন কথা বলে যে এতদিন শুধু গ্রামে লোডশেডিং হয়েছে, শহরে হয় নাই, এবার শহরেও লোডশেডিং হইতে হবে। এর মধ্য দিয়ে তারা বৈষম্য দূর করতে চায়, কিন্তু আমাদের দুঃখ হয়, আমাদের লজ্জা হয়। বিএনপি কেন শুধু লোডশেডিং এর কথা বলে, কেন লোডশেডিং বন্ধ করে বিদ্যুৎ নিশ্চিতের কথা তারা বলতে পারে না? আমরা আমাদের জায়গা দেখি, তারা বাংলাদেশের যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে বলে সন্ধ্যা 6টা 7টার মধ্যে দোকান বন্ধ করতে হবে। আরে ভাই, আপনারা কিংবা আপনাদের পরিবারের মানুষেরা, আপনার সংশ্লিষ্ট অনেক মানুষ তো ব্যবসা করে, আপনি জিজ্ঞাসা করেন তাদের ব্যবসাটা তো শুরুই হয় বিকাল 5টার পর থেকে। তাহলে আপনি কোথায় মনোযোগ দিবেন যে কিভাবে বিদ্যুৎ উৎপাদন হবে, কিভাবে বাংলাদেশে বিভিন্ন ধরনের জ্বালানি থেকে শুরু করে কয়লা এগুলোর মজুদ বাড়বে, আপনার পররাষ্ট্রনীতি সফল হবে, সেটা না করে আপনি দোকান বন্ধের ব্যবস্থা করছেন। এই রাজনীতি বাংলাদেশে বেশি দিন টিকসই হবে না। তারা তাদের জায়গা থেকে নতজানু পররাষ্ট্রনীতি ধারণ করেছে। আমরা দেখলাম ইরানের মতো বন্ধু প্রতিম একটা দেশ হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ আটকে দিচ্ছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। সেই দেশের সর্বোচ্চ নেতাকে যারা খুন করলো, সেই দেশের সর্বোচ্চ নেতার পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে যারা খুন করলো, যারা দিনে দুপুরে একটা সভ্যতাকে মিশিয়ে দিতে চাইলো, তাদের পক্ষে স্টেটমেন্ট দেওয়ার মতো নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের জনগণ কোনোদিন প্রত্যাশা করে না। আমরা আহ্বান জানাবো আমার এই বিএনপি সরকারকে আমরা আহ্বান জানাই, দয়া করে আপনারা পুরনো পথ থেকে বের হয়ে আসেন, এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থেকে বের হয়ে আসেন। মনে রাখবেন, মাঠ পর্যায়ে আপনাদের যে অবস্থা আমরা এটা দেখতে পাচ্ছি যে চাঁদাবাজিকে কন্টিনিউ না করে মাঠ পর্যায়ে আপনারা আপনাদের রাজনীতিকে ধরে রাখতে পারবেন না। কিন্তু এটাও মনে রাখবেন, চাঁদাবাজিকে ধারণ করে আগামীর বাংলাদেশে আপনাদের রাজনীতির কোনো অস্তিত্বই থাকবে না। এই জন্য আপনাদেরকে এমন একটা পথ বেছে নিতে হবে যেই পথ জনগণের আকাঙ্ক্ষার পথ। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আমরা পুরো বাংলাদেশে আমাদের এনসিপিকে সংগঠিত করছি। আমরা আগামী 30 তারিখে বাংলাদেশের 100টি উপজেলা এবং পৌরসভার উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়রের প্রাথমিক তালিকা ঘোষণা করছি। পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা এবং পৌরসভার প্রাথমিকভাবে সমর্থিত যারা আছেন আমাদের প্রার্থী, তাদের তালিকা ঘোষণা করব। আপনারা আগে যেই রাজনৈতিক দলই করুন না কেন,
আপনাদের যদি ফ্যাসিবাদের সাথে তাদের ওই ফৌজদারি অপরাধগুলোর সাথে সংশ্লিষ্টতা না থাকে, আপনারা যদি জুলাই গণঅভ্যুত্থান বিরোধী না হন, আপনাদেরকে আমরা আহ্বান জানাই আপনারা আমাদের সাথে আগামীর বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুক্ত হন। আমরা আহ্বান জানাই, আপনি বিএনপি করেন, অন্য কোনো রাজনৈতিক দল করেন, আমাদের সমস্যা নাই। আপনারা যদি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আগামীর বাংলাদেশের রাজনীতি করতে চান, তাহলে আহ্বান করব আপনারা এনসিপিতে আসুন। আপনারা নতুন করে নিজের শিরদাঁড়াটা শক্ত রেখে পুরনো সিন্ডিকেটকে ভেঙে ওই পুরনো বন্দোবস্ত থেকে বের হয়ে এসে আপনারা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় নির্বাচন করুন। এনসিপি তাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। পরিশেষে একটা জিনিস জনাব তারেক রহমানের কাছে জানতে চাই। তিনি বাংলাদেশে আসার আগে বলেছিলেন, এই দেশে ফিরে আসা শুধুমাত্র তার ইচ্ছার উপরে নির্ভর করে না। বিএনপি বা তারেক রহমান আজ যাদেরকে গুপ্ত বলছেন তাদেরকে নিয়েই 2024 সালে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছেন বলে আমরা আপনারা সবাই জানি। আজকে যখন তারাই বিএনপির প্রতিদ্বন্দ্বী, তখন তাদেরকে গুপ্ত বলে উপহাস করা হচ্ছে। এটাই রাজনীতি, এটা বাস্তবতা। আওয়ামী লীগের 16 বছরের শাসন আমলে এরা হেলমেট বাহিনী হয়ে ছাত্রলীগের মধ্যে ঢুকে ছাত্রলীগ তথা আওয়ামী লীগকে মানুষের সামনে ভয়ঙ্কর প্রমাণ করায় সফলতা অর্জন করেছিল। আর জুলাই সন্ত্রাসে এরাই ছিল মুখ্য চরিত্র। তারপর তো এই সন্ত্রাসীরাই ইউনূসকে সামনে রেখে দল গঠন করা থেকে শুরু করে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস দখল, ডাকসুর মাকসুর সবকিছু দখল করে এখন তারা সংসদও দখল করেছে। ফলে এরা আর গুপ্ত কোথায় থাকলো বলুন তো? তারেক রহমান এদেরকে গুপ্ত বলে হাসছেন, কিন্তু এরাই তাকে ক্ষমতায় বসিয়েছে, এরাই তাকে বাংলাদেশে এনেছে, 21শে আগস্টের মামলা থেকে মুক্তি দিয়েছে। গুপ্তদের দান কি তারেক রহমান অস্বীকার করতে পারবেন? পারবেন। এই গুপ্তদের কাঁধে ভর দিয়েই তারেক রহমান ক্ষমতা পেয়েছেন। আজ তিনি যখন সংসদে বসে জামায়াত শিবিরকে গুপ্ত বলে সমালোচনা করেন, তখন ভোলেন না যে এই গুপ্ত শক্তিগুলোই তার রাজনৈতিক উত্থানের মূল ভিত্তি। 2024 সালে তথাকথিত জুলাই অভ্যুত্থানের পর থেকে জামায়াত ইসলামী এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে বিএনপির উচ্চকণ্ঠ হওয়া বেড়েছে, কিন্তু এই উচ্চকণ্ঠ হওয়ার পেছনে কোনো নৈতিক অবস্থান নেই, আছে কেবল রাজনৈতিক স্বার্থ। কারণ তারা একই। তথাকথিত জুলাই সন্ত্রাস শুরু হওয়ার পর আওয়ামী লীগ জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল, কিন্তু ক্ষমতা পেয়েই আওয়ামী লীগের সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগকেই উল্টো নিষিদ্ধ করা হয়। এই যে পট পরিবর্তন, এর সুযোগ নিয়ে শিবির আত্মপ্রকাশ করে ভয়ঙ্কর ভাবে। ডাকসু নির্বাচনে বড় ধরনের সাফল্য অর্জন করে, জাহাঙ্গীরনগরে, চট্টগ্রামে, রাজশাহীতে কোথায় নেই, মানে ছাত্র দল উধাও হয়ে যায়। ডাকসুর ভিপি সাদেক কায়েম, যিনি একসময় ছাত্রলীগের মিছিলে হাঁটতেন, আজ তিনি শিবিরের ব্যানারে নির্বাচিত সভাপতি। ডাকসুর জিএস SM ফরহাদ, তিনিও ছাত্রলীগের একই কমিটিতে ছিলেন, মানে একটি কমিটিতে ছিলেন, এখন তারা শিবিরের মুখপাত্র। এই পরিচয় পরিবর্তনের পেছনে লুকিয়ে আছে একটি কৌশলপূর্ণ রাজনৈতিক রূপান্তর, যেখানে গুপ্ত থাকার অভিযোগ আসলে একটি প্রচার কৌশল ছিল তাদের। গুপ্ত শব্দটি রাজনৈতিক অস্ত্রে পরিণত করতে চাচ্ছে বিএনপি। সম্ভব নয়। ছাত্রদল বলছে শিবির গুপ্ত রাজনীতি করে, তাদের নেতাদের পরিচয় গোপন রাখে, তারা ছাত্রলীগের ভিতর ঢুকে নির্যাতন করেছে, কিন্তু আমরা সবাই জানি। গুপ্ত থাকলো কোথায়? কিন্তু এই অভিযোগের পেছনে লুকিয়ে আছে ছাত্র দলের নিজস্ব রাজনৈতিক ব্যর্থতাও। তারা ক্যাম্পাসে নিজেদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের দূরত্ব বেড়েছে, ফলে তারা এখন গুপ্ত শব্দকে হাতিয়ার করে শিবিরকে ঘায়েল করার চেষ্টা করছে। আর শিবিরও এই আক্রমণের জবাব দিচ্ছে রামদা, কুড়াল, চাঁদাবাজ এইসব ট্যাগ দিয়ে। এই পাল্টাপাল্টি আক্রমণে ক্যাম্পাস এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। চট্টগ্রাম সিটি কলেজে শুরু হওয়া এই বিতর্ক এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, কুমিল্লা, সিলেট সর্বত্র ছড়িয়ে পড়েছে। দেয়ালে দেয়ালে গুপ্ত এবং রামদা দল লেখা, ককটেল বিস্ফোরণ, ধারালো অস্ত্রে হামলা, এসব এখন প্রতিদিনের ঘটনা। সংসদেও এই বিতর্ক পৌঁছে গেছে। সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যরা একে অপরকে দোষারোপ করছেন। সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়া হুঙ্কার দিয়ে বলেছেন, বিরোধী দল সরকারকে নাজেহাল করতে চক্রান্ত করছে। এই সরকার যদি জুলাইয়ের নেতৃবৃন্দের উপর মব তৈরি করে জুলাই বিরোধী কোন রাজনৈতিক শক্তিকে আবারও সক্রিয় হয়ে বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রবেশ ঘটাতে চাই, তাহলে আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা প্রতিহত করব। আমাদেরকে ট্যাগিং ফ্রেমিং করতে আসবেন না। আমরা একজন জুলাই যোদ্ধা বেঁচে থাকতে বাংলাদেশে কোনো জুলাই বিরোধী আইন হতে দিব না। কারো গায়ে হাত তোলা হয়, ওইটাকে আপনারা মব বলবেন না। দেশ হিসেবে বাংলাদেশের সাথে দীর্ঘদিনের যে কূটনৈতিক সম্পর্ক ছিল, সেই সম্পর্কের অংশ হিসাবে বাংলাদেশকে সকল সুবিধা দেওয়ার কথা, কিন্তু এর প্রতিরোধ যোদ্ধাদের বিপরীতে বাংলাদেশের এই সরকার অবস্থান নিয়েছে। আজকে জনগণ তেল সংকট, জ্বালানি সংকট, লোডশেডিং সহ জনজীবন অতিষ্ঠ হয়ে চরম ভোগান্তিতে পড়েছে। দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন একটা দেশ পেয়েছি যে এই দেশের সংসদ সদস্যরা কথায় কথায় মিথ্যা বলে জনগণের সাথে প্রতারণা করে। এই সরকার কিন্তু জনবিস্ফোরণের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে ভিত্তি হারাবে। এই নেককারজনক একটি হামলার ঘটনা ঘটিত হয়েছে। আপনারা জানেন, সবাই জানে, এবি জুবাইর সহ মুসাদ্দেক তারা জুলাই আন্দোলনের সময় সম্মুখ সারির নেতৃবৃন্দ। তারা কোনো দলমত
এইসব আমরা দেখতে চাই না। আমরা জানি, আমরা একটা কথাই বলতে চাই, জুড়ে এই খুনি হাসিনার বিরুদ্ধে কে কে ওখানে নেতৃত্বে ছিল, এই নেতৃত্বের দৃষ্টিকোণ থেকে এবি জুবায়ের, মোসাদ্দেক সহ তাদেরকে যে মহাবিস্টার বলা হয়, আমি বলি আপনারা যখন কোনো একটা খারাপ দৃষ্টিকোণ থেকে খারাপ ব্যাপারের বিরুদ্ধে যাবেন, আপনারা মিছিল করবেন, ওইটা যদি আপনারা মব মনে করেন, আর যদি কারো গায়ে হাত তোলা হয় ওইটাকে আপনারা মব বলবেন না, ওইটাকে আপনারা বিভিন্নভাবে জাস্টিফাই করবেন। সুতরাং করছে ছাত্রদলের নেতারা যেন সুকস করা হয়, তাদের সমর্থক পালন করুন। কোন দলের আন্ডারে, কোন দলের পক্ষ নিয়ে যদি আপনারা মাঠে নামেন, একটা কথা বলতে চাই, আপনারা জানেন যে তেল সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কূটনৈতিক ব্যর্থতার কারণে বন্ধুপ্রতিম রাষ্ট্র হওয়ার পরেও ইরানের সাথে অযৌক্তিক কূটনৈতিক সম্পর্কের কারণে আজকে তেল সংকটে ভুগছে বাংলাদেশ। যে ইরান মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের সাথে দীর্ঘদিনের যে কূটনৈতিক সম্পর্ক ছিল, সেই সম্পর্কের অংশ হিসেবে বাংলাদেশকে সকল সুবিধা দেওয়ার কথা, কিন্তু এর প্রতিরোধ যোদ্ধাদের বিপরীতে বাংলাদেশের এই সরকার অবস্থান নিয়েছে, এবং যার ফলশ্রুতিতে আজকে জনগণ তেল সংকট, জ্বালানি সংকট, লোডশেডিং সহ জনজীবন অতিষ্ঠ হয়ে চরম ভোগান্তিতে পড়েছে। আজকে মন্ত্রীদের বক্তব্য শুনলে উবাইদুল কাদেরের কথা মনে হয়। দেখা যাচ্ছে 4 মাইল 5 মাইল কিলোমিটার ধরে হাজার হাজার মানুষের ভিড়, শত শত গাড়ি 2 দিন 3 দিন যাবৎ একই ছিড়িয়ালে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু তেল পাচ্ছে না। কিন্তু মন্ত্রী বলছেন বাংলাদেশে জ্বালানির কোনো সংকট নাই। দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন একটা দেশ পেয়েছি যে এই দেশের সংসদ সদস্যরা কথায় কথায় মিথ্যা বলে জনগণের সাথে প্রতারণা করে। একটা স্ক্রিনশট পুরো জাতির মধ্যে গত 24 ঘন্টা যাবৎ আপনার নানান ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে। একদিকে ডাকসুর প্যানেলের একজন ছেলে আছে মুসাদ্দেক, এই যে লম্বা লম্বা দাঁতগুলো আছে, চুলগুলা বড়, আরেকজন হচ্ছে জুবায়ের। এই দুজন মাইরো খেয়েছে শাহবাগ থানায়। কেউ বলছেন ছাত্রদলের পোলাপাইন পিটেছে, কেউ বলছেন সাধারণ মানুষও পিটেছে। কেন পিটাইলো? কারণ এখানে বেশ কয়েকটি ইস্যু কানেক্টেড হয়ে গেছে। ঘটনার সূত্রপাত যে ছেলেটাকে নিয়ে, যে পোস্টকে নিয়ে, আসলে এই পোস্টটা কতটুকু সত্য মিথ্যা, ফ্যাক্ট চেক কি বলছে। ঘটনার যিনি ভুক্তভোগী বা যেই ছেলেটাকে নিয়ে এত কাহিনী, এই ছেলেটা হচ্ছে ঢাবি শিবিরের সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক এবং সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র আব্দুল্লাহ মাহমুদ। এখন এই আব্দুল্লাহ মাহমুদের পক্ষে বিপক্ষে দুইটা পক্ষ তৈরি হয়েছে। এ নিয়ে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা চলতেছে, অনেক জায়গায় মারামারি হয়েছে, থানার ভিতরে গিয়ে পিটাপিটি হয়েছে, পুলিশও এটা নিয়ে ইনভেস্টিগেশন করছে। অপরদিকে যেহেতু এই ছাত্রটা ঢাকা ইউনিভার্সিটির এবং সে হলে থাকে, সো হলের প্রভোস্টের পক্ষ থেকে একটা কমিটি গঠন করে এই ছেলেকে শোকজ করা হয়েছে, কারণ আইডিটা তার, এটা স্বাভাবিকভাবে আমরা দেখছি। এখন আমরা যা দেখছি তা কি বাস্তব? এই ছেলের কত বড় কলিজা হওয়ার কথা যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা সন্তানকে নিয়ে, এটা প্রধানমন্ত্রী তারেক যে ইস্যু না, যে কোনো বাবা এবং সন্তানকে নিয়ে এমন কুরুচিপূর্ণ পোস্ট, এটাই জাতি আমরা আশা করি না যেই যদি কখনো এই কাজ করে তাকে সর্বোচ্চ পানিশের আওতায় আনতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে সাধারণ মানুষকে নিয়ে কথা বলা এক জিনিস, রানিং সিটিং প্রধানমন্ত্রী তাকে নিয়ে, তার কন্যাকে নিয়ে এই ধরনের মন্তব্য করার মতন কলিজা এই আব্দুল্লাহ মাহমুদের কি আছে? এই ছেলেটা কি কোনো ষড়যন্ত্রের শিকার? এটা কি কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট, নাকি আসলে অরিজিনালি এই পোলার মাথার রকটক ছিঁড়া, সে হয়তো আগে পিছিয়ে ভাবে না যে ভবিষ্যতে কি হবে? আর প্রশ্ন হচ্ছে শিবিরের মতন এত প্রথিতযশা একটা রাজনৈতিক মানে বিচক্ষণ একটা দল, তারা কি আসলে এমন কোনো পাগল ছাগল ডাইনা বসাইছে? তা আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছিলাম। দেখেন, আমি যতটুকু তথ্য পাই ততটুকু আপনাদের মধ্যে শেয়ার করি। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা চাইলে উস্কাইতে পারি, আবার বিষয়টাকে সমাধান করতে পারি। বাংলাদেশ এমনিতে একটা অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু পার করছে, যুদ্ধের কারণে তেলের সংকট, বিদ্যুতের এই যে লোডশেডিং, আমরা দীর্ঘদিন এই লোডশেডিং দেখি না, জনজীবন অস্থির। তো এর মাঝখানে যেগুলো আমাদের মূল ফোকাসের ইস্যু, সেই জায়গাতে আইসা এখন এই যে একটা স্ক্রিনশট নিয়ে, আসলে এটাকে শিবির বলছে যে এটা একটা ফেক। ফেক কি? যে যেই আইডি থেকে আপনার এই আব্দুল্লাহ মাহমুদের ছবি সম্বলিত পোস্টটা শেয়ার করা হয়েছে, এই আইডিটা তার না। আবার এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, যদি তারই না হয় তাহলে ঢাবি যেই হলের প্রভোস্ট যিনি আছেন, তারা যখন একটা শোকজ নোটিস তাদেরকে দিচ্ছে, সো তারা কি নিজস্ব কোনো ইনভেস্টিগেশন করে নাই যে এই আব্দুল্লাহ মাহমুদের ফেসবুক থেকে কি একটা পোস্টটা শেয়ার হয়েছে, নাকি তার নামে কোনো ফেক আইডি? এখন আমি তথ্যপত্র ঘাটাঘাটির পরে দেখলাম যে আপনার ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান যেটা আছে, ফেসবুকের কোনো ভিডিও, কোনো ছবি সত্য মিথ্যা যারা যাচাই করে, প্রায় বলা হয়ে থাকে 90% প্লাস তাদের সত্য মিথ্যা তারা ধরতে পারে, অথবা 99% কেউ বলে থাকেন। প্রতিষ্ঠানটার নাম হচ্ছে আপনার রিউমার স্ক্যানার, অনেকে এটা বলছেন। তো রিউমার স্ক্যানার বলছে যে এই ছবিটি এআই দিয়ে তৈরি এবং আব্দুল্লাহ আল মাহমুদের নামে ভুয়া স্ক্রিনশট বানানো হয়েছে, যেটা নিয়ে এই মুহূর্তে পুরো দেশ অস্থির। আর মাহমুদ ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলের সদস্য প্রার্থী ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই ঘটনা তদন্তের জন্য একটা কমিটি গঠন করা হয়েছে এবং কর্তৃপক্ষ আগামী 48 ঘন্টার মধ্যে এই ঘটনার প্রতিবেদন জমা দিতে বলেছেন। এখন আমার কাছে মনে হয় যে এখানে একটা থার্ড পার্টি ইনভলভমেন্ট থাকতে পারে। তো কেউ কেউ
বাসুরের নাম প্রথমে বলে দিচ্ছেন যে না ভাই এটা ছাত্রলীগের কাম, বউ একটা এটিআই বানাইয়া বিএনপি জামাতি অথবা শিবিরের ছাত্র দলে লাগাই দিছে। তো দুই দল কি ঘাস খায় বোকা যে ছাত্র দলের এরকম একটা ছাত্রলীগের এরকম একটা কাজ করলো, তারাই ফাঁদে পা দিল। এখন এইটার রহস্যটা রিউমার স্ক্যানার বলছে এটা ভুয়া, কিন্তু ছাত্রদল অস্বীকার, তারা মানতে নারাজ যে না ভাই এটা ভুয়া হইতে পারে না, এটা মাহমুদি করছে। এখন আসলে কি শিবির এমন ঘটনা করতে পারে? অনেক ক্ষেত্রে মনে হয় পারে, অনেক ক্ষেত্রে আমার মনে হয় পারে না। ওই যে মোসাদ্দেক যে ছেলেটা মাইর খেয়েছে সেখানেও মাইর খেলো, দেখেন সে শিবিরের সাথে কানেক্টেড না, বাট ডাকসু সংশ্লিষ্ট, তারা অনেকে শিবিরেরই বি টিম সি টিম বলে থাকে। সে দর্শক আপনারা সাথে দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।